আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে মাউথওয়াশ। তো মাউথওয়াশ আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একই সাথে অতি পরিচিত একটা কম্পোনেন্ট। তো আমরা মাউথওয়াশ বিভিন্ন পারপাসে ইউজ করি। মাউথওয়াশ বেসিক্যালি ইউজ করা হয় মুখের গুড ওরাল হাইজিন মেনটেন করার জন্য, একই সাথে ব্যাড ব্রেথ অর্থাৎ মুখের দুর্গন্ধ দূর করার জন্য আরও অন্যান্য ট্রিটমেন্ট পারপাসে ইউজ করা হয়। তো এখন আমরা এটা সম্পর্কে আসলে বিস্তারিত আলোচনা করব যে মাউথওয়াশ আসলে কী এবং মাউথওয়াশ কেন ইউজ করা হয়, মাউথওয়াশের গুরুত্বটা বা কী। সো এই প্রত্যেকটা জিনিস সম্পর্কে মাউথওয়াশের টাইপসগুলো কী হয়ে থাকে, একটা আদর্শ মাউথওয়াশের প্রপার্টি কেমন হওয়া উচিত, সেই সম্পর্কে আমরা একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো মাউথওয়াশের কথা যদি বলে, তাহলে মাউথওয়াশ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ দ্য মেডিকেটেড লিকুইড। অর্থাৎ মাউথওয়াশ হচ্ছে একটা মেডিকেটেড লিকুইড। এখন মেডিকেটেড লিকুইডটা আসলে আমরা কেন ইউজ করব ওরাল মিউকাস মেমব্রেন, আমাদের মুখে যে ওরাল ক্যাভিটির যে মিউকাস মেমব্রেন রয়েছে, সেই মিউকাস মেমব্রেনে বিভিন্ন ধরনের ডিজিজ হয়ে থাকে, তাই না? তো এই ডিজিজের ট্রিটমেন্ট পারপাসে এবং একই সাথে আমাদের টুথ সারফেসের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যাতে সেখানে অ্যাকুমুলেশন না করতে পারে, সেটার ক্লিনিংয়ের পারপাসে, সহজ কথা ওরাল মিউকাস মেমব্রেনে বিভিন্ন ধরনের ডিজিজ এর ট্রিটমেন্ট পারপাসে এবং ওরাল ক্যাভিটির ক্লিনিংয়ের পারপাসে আমরা এটা ইউজ করে থাকি। এবং একই সাথে আমরা এটি ইউজ করি টু মেনটেন ওরাল হাইজিন। তাহলে মেডিকেটেড একটা লিকুইড, যেটাকে আমরা মাউথওয়াশ হিসেবে চিনি, যেটা আমরা ইউজ করি ওরাল মিউকাস মেমব্রেনের বিভিন্ন রোগের ট্রিটমেন্টের পারপাসে এবং ওরাল হাইজিন মেনটেন করার জন্য। তো এখন আসি, সেটা হচ্ছে মাউথওয়াশের কম্পোজিশন। তো মাউথওয়াশের ভিতরে তোমার কম্পোজিশন হিসেবে অনেক কিছুই থাকতে পারে। তো প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে অ্যাক্টিভ এজেন্ট। তো অ্যাক্টিভ এজেন্ট আসলে কেন ইউজ করা হয়? অ্যাক্টিভ এজেন্ট ইউজ করা হয় স্পেসিফিক বেনিফিশিয়াল ইফেক্টের জন্য। এখন স্পেসিফিক বেনিফিশিয়াল ইফেক্টগুলো কী কী? সেটা হচ্ছে অ্যান্টি ক্যারিস অ্যাক্টিভিটি, অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, রিডাকশন অফ প্ল্যাক ফর্মেশন। দেখো, আমাদের মুখের ভিতরে সবচেয়ে কমন যেই সমস্যাটা দেখা দেয়, সেটা হচ্ছে ক্যারিস ফর্মেশন এবং প্ল্যাক ফর্মেশন। তো আমরা সবসময় চাইবো যে ক্যারিস যাতে না ফর্মেশন হয় অথবা প্ল্যাক যাতে না ফর্মেশন হয়, কারণ এখান থেকে কিন্তু আলটিমেটলি ক্যাভিটি ফর্মেশন হয়, আলটিমেটলি টুথ থেকেই হয়। তো এগুলো তো আমরা কখনোই চাবো না। তো সেজন্যই মাউথওয়াশে কম্পোজিশন হিসেবে অ্যাক্টিভ এজেন্টে ইউজ করা হয়, কারণ অ্যাক্টিভ এজেন্ট থাকার কারণেই মাউথওয়াশটা বেসিক্যালি অ্যান্টি ক্যারিস প্রপার্টি এবং অ্যান্টি মাইক্রোবিয়াল প্রপার্টি এবং একই সাথে প্ল্যাক ফর্মেশনকে রিডিউস করতে পারে। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে ডাইলিউটিং এজেন্ট। তো ডাইলিউটিং এজেন্ট কেন ইউজ করা হয়? প্রথমত দুইটা কারণে। একটা হচ্ছে ডিজলভ দ্য অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট। একটু আগে আমরা যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বা অ্যাক্টিভ এজেন্টের কথা বলতেছিলাম, সেই অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বা অ্যাক্টিভ এজেন্টকে ডিজলভ করার ক্ষেত্রে এবং একই সাথে এটা একটা প্রিজারভেটিভ হিসেবেও কাজ করে। আমরা জানি প্রিজারভেটিভ হচ্ছে একটা সংরক্ষক, অর্থাৎ প্রিজারভেটিভ যখন কোনো একটা কিছুতে ইউজ করা হয় তখন সেটা দীর্ঘক্ষণ সংরক্ষণ করে রাখা যায়। তো ডাইলিউটিং এজেন্ট যখন প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, তখন এই মাউথওয়াশের সেলফ লাইফটা কিন্তু অনেক বেড়ে যায় এবং একই সাথে এটা মাউথওয়াশের ফ্লেভারটাকেও এনহ্যান্স করতে পারে। এখন আরেকটা কম্পোজিশন থাকে, সেটা হচ্ছে সারফেক্ট্যান্ট। তো সারফেক্ট্যান্টের মেন কাজটাই হচ্ছে যে টুথ সারফেসে যে ফুড ডেব্রিসগুলো আছে সেগুলোকে রিমুভালের কাজ করে। অর্থাৎ টুথ সারফেস যখন ফুড ডেব্রিসগুলো অ্যাকুমুলেশন হবে, ফুড ডেব্রিসগুলো থাকবে, তখনই কিন্তু এগুলো থেকে একটা সময় ফার্মেন্টেশনের মাধ্যমে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হবে বা অ্যাসিড ফর্মেশন হবে, সেখান থেকে ডিমিনারাইজেশন হবে, ক্যাভিটি ফর্মেশন হবে। তো এটা বহুত কাহিনি। তো মূলত এটাই সমস্যা যে আমাদের টুথ সারফেস যখন ফুড অ্যাকুমুলেশন হয়, ফুড ডেব্রিস হয়, তখন সেখান থেকে কিন্তু ক্যারিস ফর্মেশন হচ্ছে, সেখান থেকে ক্যাভিটি ফর্মেশন হচ্ছে, নানান ধরনের ওরাল যে ডিজিজ সেগুলো দেখা দিচ্ছে। তো আমাদের কাজটা হবে যে ফুড ডেব্রিসগুলো টুথ সারফেসের থেকে রিমুভ করা। সেটার জন্য যেই কম্পোজিশন হিসেবে যে জিনিসটা থাকে, সেটা হচ্ছে সারফেক্টেন্ট। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ফ্লেভারিং এবং সুইটেনিং এজেন্ট। তো ফ্লেভারিং অ্যান্ড সুইটেনিং এজেন্টটা বেসিক্যালি মাউথ ওয়াশের যে প্রপার্টি, সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করে। এখন আমরা জানবো মাউথ ওয়াশের টাইপস সম্পর্কে। তো মাউথ ওয়াশে বিভিন্ন টাইপের হতে পারে, যেমন অ্যান্টিসেপ্টিক মাউথ ওয়াশ, ফ্লোরাইড কন্টেনিং মাউথ ওয়াশ, অপট্যান্ডেন্ট মাউথ ওয়াশ। আমরা এর আগে অপট্যান্ডেন্ট সম্পর্কে জেনেছি। অপট্যান্ডেন্ট হচ্ছে ডিসেন্সিটাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। তাহলে অপট্যান্ডেন্ট মাউথ ওয়াশ কী করবে? টুথ সার্ফেসের যে সেন্সিটিভিটি, অর্থাৎ টুথের যে সেন্সিটিভিটি, সেটাকে কমাই দিবে। এখন টুথের সেন্সিটিভিটি কমাই দিলে লাভটা কি? লাভটা হচ্ছে পেইনটাকে রিলিভ করা যাইতেছে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে অ্যাস্ট্রিনজেন্ট মাউথওয়াশ। আমরা যে অ্যাস্ট্রিনজেন্ট সম্পর্কে জানি যে অ্যাস্ট্রিনজেন্ট হচ্ছে স্টিপটিক হিসেবে কাজ করে। কীভাবে কাজ করে? সেটা আসলে আমাদের যে ক্ষতের কোনো স্মল কাট বা কোনো একটা ক্ষত জায়গায় সেখানে থাকা যে ক্যাপিলারিজ বা স্মল ব্লাড ভেসেলস, সেগুলোকে কনস্ট্রিকশন ঘটায়। অর্থাৎ ক্ষতস্থানে যখন তোমার স্মল ব্লাড ভেসেলস এবং ক্যাপিলারিসের কনস্ট্রিকশন ঘটবে, তখন কিন্তু সেখান থেকে ব্লিডিংটা কমে যাবে। অর্থাৎ সহজ কথা, অ্যাস্ট্রিনজেন্ট মাউথওয়াশ রিডিউস মাইনর ব্লিডিং রিডিউস করে ফেলে এবং একই সাথে যে টিস্যুটাকে টাইটেনিং, অর্থাৎ টাইটেনিং টিস্যুস টু রিডিউস সোয়েলিং অ্যান্ড ইনফ্লামেশন। দেখো, অ্যাস্ট্রিনজেন্টের আরেকটা অন্যতম মেকানিজম ছিল হচ্ছে, সেটা কি করবে? রিডিউস অর কন্ডেন্স দ্য সারফেস এরিয়া।
কীভাবে? সেটা হচ্ছে শ্রিঙ্কেজ অফ দ্য মিউকাস মেমব্রেন, অর্থাৎ আমাদের মুখগহ্বরে যে মিউকাস মেমব্রেনে শ্রিঙ্কেজ ঘটাবে। এর ফলে কিন্তু কী হবে, তোমার সেখানে সারফেস এরিয়াটা কিন্তু কনডেন্স হয়ে গেল, তাই না? তো টিস্যুর যে সারফেস এরিয়া যখন কনডেন্স হয়ে যাবে বা রিডিউস হয়ে যাবে শ্রিঙ্কেজের মাধ্যমে, তখন সেখানে কিন্তু খুব সহজে ব্যাকটেরিয়া সেখানে ইনভেট করতে পারবে না, অর্থাৎ ব্যাকটেরিয়াল ইনভেটটাকে সে প্রতিহত করতেছে, যার ফলে ইনফ্লামেশনটাও হইতেছে না। তো টিস্যু টাইটেনিংয়ের মাধ্যমে তারা বেসিক্যালি সোয়েলিং এবং ইনফ্লামেশনের যে প্রসিডিউর সেটাকে আসলে কমায় দেয়। এখন আরেকটা মাউথওয়াশ সম্পর্কে জানতে পারি, সেটা হচ্ছে ডিটারজেন্ট মাউথওয়াশ। তো ডিটারজেন্ট মাউথওয়াশকে আমরা আরেকটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে থেরাপিউটিক মাউথওয়াশ। তো থেরাপিউটিক মাউথওয়াশ বা ডিটারজেন্ট মাউথওয়াশ যেটাই বলি না কেন, কেন ইউজ করা হয়? ওরাল হাইজিন মেনটেন করার কাজে। আর এটা হচ্ছে কসমেটিক মাউথওয়াশ। তো কসমেটিক মাউথওয়াশ কেন ইউজ করা হবে? সেটা হচ্ছে ফ্রেশনিং দ্য ব্রেথ অ্যান্ড হোয়াইটেনিং টিথ অ্যান্ড এনহ্যান্সিং ওরাল অ্যাস্থেটিক। দেখো, কসমেটিক নামটা শুনলেই হয়তো বুঝতে পারতেছো যে এখানে আসলে ওরাল অ্যাস্থেটিকের একটা বিষয় আছে, এবং একই সাথে যে তোমার যে মুখে যে দুর্গন্ধ হয়, যে ব্যাড ব্রেথ, সেটাকে ফ্রেশনিং করবে, অর্থাৎ ব্যাড ব্রেথটাকে দূর করবে, এবং একই সাথে টুথটাকে হোয়াইটেনিং করতেছে অ্যাস্থেটিক পারপাসে। তো এগুলোকে বলা হয় কসমেটিক মাউথওয়াশ। আর অ্যানেস্থেটিক মাউথওয়াশ। তো অ্যানেস্থেশিয়া আমরা কেন ইউজ করি? তো অ্যানেস্থেশিয়া ইউজ করি যে আসলে পেইনটা যাতে না হয় অপারেটিভ প্রসিডিওরে বা বিভিন্ন কারণে। তো অ্যানেস্থেটিক যে মাউথওয়াশ সেটা আসলে কেন ইউজ করা হবে? ইউজড টু প্রোভাইড টেম্পোরারি রিলিফ ফ্রম পেইন অ্যান্ড ডিসকমফর্ট ইন দ্য মাউথ অ্যান্ড থ্রোট। তো অর্থাৎ মাউথে কোনো ধরনের ডিসকমফর্ট বা পেইন থেকে টেম্পোরারি রিলিফের জন্য আমরা আসলে অ্যাস্ট্রিনজেন্ট মাউথওয়াশ ইউজ করে থাকি। তো এখন পরবর্তীতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে একটা মাউথওয়াশের কী কী আইডিয়াল প্রপার্টি থাকা উচিত। দে শুড বি ইফেক্টিভ এগেনস্ট প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম। দেখো, আমাদের মুখগহ্বরে বিভিন্ন ধরনের যে কমপ্লিকেশন, বিভিন্ন ধরনের ডিজিজ, সেটার জন্য মূলত যেই জিনিসগুলো দায়ী সেটা হচ্ছে প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজম, স্পেশালি ক্যারিওজেনিক ব্যাকটেরিয়াগুলো। তা আমাদের লক্ষ্য থাকবে যে আমরা যে মাউথওয়াশটি ইউজ করতেছি সেটা যেন প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমকে প্রতিহত করে, তাদের বিরুদ্ধে কাজ করে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে মাউথওয়াশ যেটা আমরা ইউজ করতেছি সেটা কিন্তু একই সাথে কিন্তু প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমের এগেনস্টে কাজ করবে, কিন্তু তারা আসলে আমাদের মুখগহ্বরে কিন্তু নর্মাল ফ্লোরাও থাকে, কিছু উপকারী ব্যাকটেরিয়াগুলো থাকে, সেগুলোর বিরুদ্ধে যাতে না কাজ করে সেটা আমরা চাইবো। তো তাহলে মাউথওয়াশের মেইন মেকানিজমটা কী হওয়া উচিত? যে সে মুখগহ্বরে কাজ করবে, কিন্তু মুখগহ্বরে থাকা প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমের এগেনস্টে কাজ করবে, বাট নর্মাল ফ্লোরা অফ ওরাল ক্যাভিটির এগেনস্টে তারা কী করতে পারবে না? কাজ করতে পারবে না। নর্মাল ফ্লোরা অফ ওরাল ক্যাভিটির এগেনস্টে তারা কাজ করতে পারবে না। আরেকটা কাজ করতে পারেন, দে শুড নট হ্যাভ এনি হার্মফুল ইফেক্ট অন ওরাল মিউকোসা। অর্থাৎ আমাদের যে ওরাল মিউকোস মেমব্রেন রয়েছে বা ওরাল মিউকোসা রয়েছে, তাদের এগেনস্টে কোনো হার্মফুল ইফেক্ট থাকা যাবে না। এটা একটা প্রপার্টি হওয়া উচিত। আর এটা হচ্ছে আমাদের মুখগহ্বরে যে স্যালাইভারি সিক্রেশন হয়, বিভিন্ন ধরনের স্যালাইভারি গ্ল্যান্ড থেকে, মাইনর এবং মেজর যে স্যালাইভারি গ্ল্যান্ড, সেগুলো থেকে যে স্যালাইভা সিক্রেশন হয়, স্যালাইভা আমরা জানি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং স্যালাইভা কিন্তু আমাদের ক্যারিসটাকে ফর্মেশনকে রিডাকশন করে, অর্থাৎ ক্যারিস ফর্মেশনটাকেও কিন্তু প্রতিহত করে। তো স্যালাইভা কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই স্যালাইভা সিক্রেশনটাকে যাতে ইন্টারফিয়ার না করে, সেটাও কিন্তু একটা বৈশিষ্ট্য হওয়া উচিত একটা মাউথওয়াশের। এবং একটা মাউথওয়াশ তুমি ইউজ করলা কিন্তু সেটা টুথ সার্ফেসে স্টেইন ঘটায় ফেললো, সেটাও কিন্তু আমাদের কাম্য না। অর্থাৎ টুথ সার্ফেসে স্টেইন করা যাবে না। আরেকটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে টুথ স্ট্রাকচারে কোনো ডিস্ট্রাকটিভ ইফেক্ট থাকতে পারবে না, এবং একই সাথে কোনো গ্যাস্ট্রিক ইরোশন যাতে ইরিটেশন যদি না হয়। যেমন ধরো কোনো একটা মাউথওয়াশ ইউজ করলা, পিছে একটা বাচ্চাকে দিলাম মাউথওয়াশকে ইউজ করতে, তো সে যদি গিলে ফেলায় অথবা কোনো একটা কারণবশত বা দুর্ঘটনাবশত যদি গিলে ফেলায়, সেটা যাতে গ্যাস্ট্রিক ইরিটেশন না ঘটায় সেটা নিশ্চিত করা উচিত। আরেকটা হচ্ছে যে যেই মাউথওয়াশটা ইউজ করতেছো সেটার জন্য একটা প্লেসেন্ট অডর এবং কালার এবং টেস্ট থাকে, নাহলে তো ইউজ করতে পারো না মুখের মধ্যে। আরেকটা হচ্ছে যে সুপার ইনফেকশনের ঘটানোর জন্য কোনো ধরনের যে স্টিমুলি যাতে না দেয়, অর্থাৎ সুপার ইনফেকশন তো খারাপ, যে কোনো ইনফেকশনই খারাপ। তো ইনফেকশনটাকে বা সুপার ইনফেকশনকে প্রমোট করার মতো যদি প্রপার্টি থাকে, তাহলে সেটা আসলে আইডিয়াল কোনো মাউথওয়াশ হবে না। তো ইন জেনারেল যদি বলি, একটা আদর্শ মাউথওয়াশের কী কী বৈশিষ্ট্য হওয়া উচিত? একটা আদর্শ মাউথওয়াশের বৈশিষ্ট্য হওয়া উচিত ওরাল ক্যাভিটি ভেতরে থাকা প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে তারা কাজ করবে, বাট নর্মাল ফ্লোরার এগেনস্টে তারা কাজ করবে না, এবং একই সাথে ওরাল ক্যাভিটির ভেতরে থাকা যে ওরাল মিউকাস মেমব্রেন সেটার এগেনস্টে কোনো হার্মফুল ইফেক্ট তারা ফেলবে না, এবং একই সাথে তারা মুখগহ্বরের ভেতরে যে স্যালাইভা সিক্রেশন সেটাকে ইন্টারফেয়ার করবে না, এবং একই সাথে তারা টুথ সারফেসে স্টেইন ঘটাবে না এবং টুথ স্ট্রাকচারকে কোনো ডিস্ট্রাকশন ঘটাবে না।
এবং একই সাথে এটা যদি কখনো ইনজেকশন হয়ে যায় তাহলে সেটা গ্যাস্ট্রিক ইরিটেশন ঘটাবে না এবং তার একটা প্লেসেন্ট অডর, কালার এবং টেস্ট থাকতে হবে। তো এতগুলো আমরা আইডিয়াল প্রপার্টি। তো আইডিয়াল প্রপার্টির পরে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কেন, ওয়াই শুড উই ইউজ মাউথ ওয়াশ এভরিডে, কেন আমরা এটা ইউজ করব সেটা একটা কারণ হতে পারে। তো ইউজ করবো কিছু পারপাসে, যেমন ধরো ফর দ্য ট্রিটমেন্ট অফ জিঞ্জিভাইটিস এবং টু রিডিউস প্ল্যাক ফর্মেশন। আমরা এটাকে বলতেছি যে মাউথওয়াশের মেইন লক্ষ্য হওয়া উচিত বিভিন্ন ধরনের ওরাল ক্যাভিটি ডিজিজগুলোকে প্রিভেন্ট করা বা ট্রিটমেন্ট করা, বা ট্রিটমেন্ট পারপাসে আমরা ইউজ করে থাকি। তো ওরাল ক্যাভিটির বিভিন্ন ধরনের রোগ আছে, তো ডিজিজ আছে, এর মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে সেটা জিঞ্জিভাইটিস। তো জিঞ্জিভাইটিসের ট্রিটমেন্টের জন্য আমরা মাউথওয়াশ ইউজ করতে পারি। একই সাথে প্ল্যাক ফর্মেশনকে রিডিউস করার জন্য আমরা মাউথওয়াশ ইউজ করতে পারি। আমরা আরেকটা খুবই অতি পরিচিত যে একটা ইউজ আছে সেটা হচ্ছে ব্যাড ব্রেথ, অর্থাৎ মুখে দুর্গন্ধকে রিমুভ করতে পারি। এবং একই সাথে ফর প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ অফ ওরাল ক্যাভিটি অ্যান্ড আপার রেসপিরেটরি ট্র্যাক্ট। শুধুমাত্র ওরাল ক্যাভিটি ডিজিজটাকে সে প্রিভেন্ট করতেছে না বা ট্রিটমেন্ট করতেছে না এমন না, সে কিন্তু একই সাথে আপার রেসপিরেটরি ট্র্যাক্টের যে ডিজিজগুলো সেগুলোকেও প্রিভেন্ট করার চেষ্টা করতেছে। আরেকটা বিষয় হচ্ছে যে মাউথটাকে ক্লিনিং করার পারপাসে আমরা ইউজ করতে পারি। আরেকটা হচ্ছে প্রিভেন্ট দ্য টুথ ডেকে, যাতে টুথ ডেকে না হয় বা কোনো ক্যাভিটি ফর্মেশন না হয়, সেই জিনিসটা প্রিভেন্ট করা হয় কিসের মাধ্যমে? মাউথ ওয়াশের মাধ্যমে। তো আজকের মতো এইটুকুই, সকলকে ধন্যবাদ।